লেবাননের ক্ষমতার উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ এই শিয়া ইসলামীপন্থী সংগঠনটির হাতে। একাধারে রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন হিসাবে কার্যক্রম পরিচালনা করে হিজবুল্লাহ। সংগঠনটির আত্মপ্রকাশ গত শতাব্দীর ৮০ দশকের শুরুতে। সে সময় লেবানন ইসরায়েলের দখলদারিত্বের সম্মুখীন হয়েছিল, তবে এর আদর্শিক বীজ বপন হয় আরও আগে ৬০ ও ৭০ দশকে লেবাননের শিয়া ইসলামিক পুনর্জাগরণের দিনগুলোতে। ২০০০ সালে ইসরায়েলের সেনা প্রত্যাহার করে নিলে হিজবুল্লাহর উপর নিরস্ত্রীকরণের জন্য চাপ বাড়তে থাকে। তারা সেই চাপ প্রতিহত করে সামরিক শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের সক্ষমতা বৃদ্ধি করতে কাজ চালিয়ে যায়। কোনো দিক থেকে লেবানিজ সেনাবাহিনীকেও ছাড়িয়ে যায় তারা, যার প্রমাণ মেলে ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের সময়। পর্যায়ক্রমে লেবাননের রাজনৈতিক ব্যবস্থারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হিজবুল্লাহ, এমনকি মন্ত্রিপরিষদে ভোট দেওয়ার সক্ষমতা রাখে তারা। তো আজকের এই ভিডিও হিজবুল্লাহ কিভাবে লেবাননের ক্ষমতাশীল সশস্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে এই বিষয়টিকে নিয়েই। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। হিজবুল্লাহ প্রতিষ্ঠার দিনক্ষণ সুনির্দিষ্টভাবে বলা না গেলেও ১৯৮২ সালে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমল মুভমেন্ট থেকে সশস্ত্র লড়াইয়ে বেশি আগ্রহী এমন একটি অংশ বেরিয়ে যায়। ইসলামিক আমল নামে নতুন একটি সংগঠন গড়ে তোলে তারা। নতুন সংগঠনটি ইরানের রেভলিউশনারি গার্ডের কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। এর ফলশ্রুতিতে তারা সবচেয়ে কার্যকরী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করে, যাদের হাতে পরবর্তী হিজবুল্লাহ গঠিত হয়। ইসলামিক আমলের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র সাউথ লেবানন আর্মি এর উপর আক্রমণ চালায় এবং অন্যান্য বিদেশি শক্তিকেও তাদের আক্রমণের লক্ষ্যে পরিণত করে। ১৯৮৩ সালে মার্কিন দূতাবাস এবং ইউএস মেরিন ব্যারাকে বোমা হামলায় তারা জড়িত বলে অভিযোগ আছে। ১৯৮৫ সালে একটি খোলা চিঠি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নিজেদের উপস্থিতির জানান দেয় হিজবুল্লাহ। চিঠিতে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের মূল শত্রু বলে চিহ্নিত করে তারা। একই সাথে ইসরায়েল মুসলিমদের ভূমি দখল করে আছে বলে মন্তব্য করে হিজবুল্লাহ। জোর করে চাপিয়ে না দিয়ে মানুষের অবাধ ও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ইসলামিক ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছিল এই সংগঠনটি। লেবাননে গৃহযুদ্ধের অবসান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ১৯৮৯ সালে তায়েফ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সশস্ত্র সংগঠনগুলোর নিরস্ত্রীকরণের প্রশ্নে হিজবুল্লাহ তাদের সামরিক শাখাকে ইসলামিক রেজিস্ট্যান্স অর্থাৎ ইসলামিক প্রতিরোধ নামে রিব্র্যান্ড করে। ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসলামিক রেজিস্ট্যান্স নিবেদিত বলে জানানো হয়, ফলে নিজেদের অস্ত্রশস্ত্র সমর্পণ না করে রেখে দেওয়ার সুযোগ পায় তারা। ১৯৯০ সালে সিরিয়ার সেনাবাহিনী লেবাননে শান্তি স্থাপনে নিয়োজিত হবার পর হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। একই সঙ্গে লেবানিজ রাজনীতির সঙ্গেও সক্রিয় হতে শুরু করে তারা। ১৯৯২ সালে সফলভাবে জাতীয় নির্বাচনেও অংশ নেয়। অবশেষে ২০০০ সালে ইসরায়েল যখন লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়, তাদের তাড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় এই হিজবুল্লাহকে। সে সময় আবারও হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের প্রশ্ন উঠলে সেই চাপও প্রতিহত করে এই গোষ্ঠীটি এবং দক্ষিণাঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখে। যুক্তি হিসাবে সেবা ফার্ম ও অন্যান্য বিবাদমান এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে সামনে আনে তারা। ২০০৬ সালে সীমান্তের অপর পাশে হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধাদের আক্রমণে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়। এই ঘটনার তীব্র জবাব আসে ইসরায়েলের দিক থেকে। দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর শক্ত অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। প্রত্যুত্তরে ইসরায়েলের অভিমুখে ৪,০০০ রকেট ছোড়ে হিজবুল্লাহ। ৩৪ দিন ধরে চলা ওই সংঘাতে ১,১২৫ জন লেবানিজ মারা যায়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের ১১৯ সেনা এবং ৪৫ বেসামরিক ব্যক্তি নিহত হন। রক্তক্ষয়ী যুদ্ধের পরও হিজবুল্লাহ টিকে যায় এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়। ২০০৮ সালে লেবাননের পশ্চিমা সমর্থিত সরকার হিজবুল্লাহর নিজস্ব টেলিযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। গোষ্ঠীটির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে বৈরুতের বিমানবন্দরে প্রধান নিরাপত্তা কর্মীকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। এর প্রতিক্রিয়ায় রাজধানীর অনেক অংশের দখল নেয় হিজবুল্লাহ। লড়াই করতে থাকে সুন্নি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। সাম্প্রদায়িক সহিংসতায় ৮১ জন নিহত হয়। দেশটির উপনীত হয় গৃহযুদ্ধের দ্বার প্রান্তে। সংঘাত থামাতে সরকার নিজের অবস্থান থেকে পিছু হটে এবং হিজবুল্লাহর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি সম্মত হয়। ওই চুক্তি মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্তকে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয় হিজবুল্লাহ ও তার মিত্রদেরকে। ২০০৯ সালের নির্বাচনে সংসদের ১০টি আসনে জিতে জোট সরকারের অংশীদার হয় গোষ্ঠীটি। ওই বছরের শেষ নাগাদ নতুন এক রাজনৈতিক ইশতেহার সামনে আনেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ হাসান নাসারুল্লাহ, যেটিকে সংগঠনের পলিটিক্যাল ভিশন বা রাজনৈতিক দর্শন হিসাবে আখ্যা দেওয়া হয়।
1985 সালের ইস্তেহারের ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার অংশটুকু বাদ পড়ে নতুন ইস্তেহারে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জোরালো বক্তব্য বজায় ছিল। নিজেদের অস্ত্র রাখার প্রয়োজনীয়তার কথাও বলা হয় এতে। 2005 সালে গাড়িবহরে বোমা হামলায় মারা যান লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি। 2009 সালের নির্বাচনে জিতে তারই ছেলে সাদ হারিরির প্রধানমন্ত্রীত্বের জোট সরকারের অংশ নেয় হিজবুল্লাহ। কিন্তু রফিক হারিরির উপর হামলার ঘটনায় তাদের 4 সদস্যকে অভিযুক্ত করা হলে 2011 সালে হিজবুল্লাহ ও তার মিত্রদের চাপের মুখে সাদ হারিরির সরকার ভেঙে যায়। পরবর্তী সরকারগুলোরও অংশীদার হয়ে থেকেছে হিজবুল্লাহ ও এর মিত্ররা। এখানে তাদের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষণীয়। সিরিয়ার যুদ্ধ ব্যাপক আকার ধারণ করলে হিজবুল্লাহর হাজার হাজার সদস্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে লড়াই করতে যায়। বিশেষ করে লেবানিজ সীমান্ত ঘেঁষা অঞ্চলে বিদ্রোহীদের কাছে থেকে হারানো এলাকা পুনরুদ্ধার করে দিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে তারা।